তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্টের ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে দেখবে। ওকে, প্রত্যেকটা প্রশ্নটি কিন্তু আমরা উত্তর অ্যানালাইসিস করব। চলো এবার শুরু করছি তাহলে প্রশ্ন উত্তর অ্যানালাইসিস। ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় ভূগোলের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার প্রথম দিকে দেখো রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 16টি প্রশ্ন, 16 নাম্বার। 1 নম্বরে দেখো রয়েছে ফ্লুরাইড দূষণের ফলে ঘটে, ফ্লুরাইড দূষণের ফলে কোন রোগটি ঘটে? অপশন এতে দেখো রয়েছে ফ্লুরোসিস, বিতে রয়েছে ব্ল্যাক ফুট ডিজিজ, আর সিতে রয়েছে ইতাই। দেখো ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু আমাদের ফ্লুরোসিস রোগ হয়, আর ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু আমাদের আর্সেনিক দূষণের জন্য হয়, মনে থাকবে তো। তো অবশ্যই বলবো যে ফ্লুরাইড দূষণের ফলে কী হয়? ফ্লুরোসিস রোগ হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলো উত্তর দেখে নিই। দেখো ফ্লুরোসিস রয়েছে। তোমরা কিন্তু মক টেস্ট আকারেও নিতে পারো। দেখো কতগুলো তোমার সঠিক হচ্ছে, তুমি কত পাচ্ছ। ওকে, নেক্সট 2 নাম্বার, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? অপশনও রয়েছে দেখো কালাহারি, তারপরে রয়েছে দেখো গোবি রয়েছে, তারপর আছে সাহারা মরুভূমি। হ্যাঁ, এখানকার তিনটেই কিন্তু মরুভূমি। তার মধ্যে সব থেকে যদি বলি যায় উষ্ণ মরুভূমি কোনটা, অর্থাৎ উষ্ণ বলতে গরম কোনটা, সব থেকে গরম বেশি পড়ে কিন্তু সাহারা মরুভূমিতে। অর্থাৎ পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিটির নামটি হবে হচ্ছে সাহারা। চলো উত্তর দেখে নেই। দেখো সাহারা রয়েছে। নেক্সট, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো? অপশন এতে রয়েছে মাউন্ট এভারেস্ট, তারপরে দেখো রয়েছে ভঙ্গিল পর্বত, তারপর আছে দেখো কাঞ্চনজঙ্ঘা। তো এর মধ্যে দেখো পৃথিবীর সব থেকে বড় উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, অর্থাৎ অপশন এতে কিন্তু সঠিক হবে। তো এটা মিলছে কিনা অবশ্যই বলবে কমেন্টে। হ্যাঁ, নেক্সট দেখো 4 নম্বর, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম হলো? সেই নদীটি কি হবে? দেখো দেখো আছে টেমস আছে, হুয়াংহো আছে, সিকিয়াং আছে। তো লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি বলো তো? টেমস। কি হবে? টেমস হবে। চলো উত্তর মিলিয়ে নেই। উত্তর হবে টেমস। লুনি হলো অন্তর্বাহিনী নদী, আন্তর্জাতিক নদী, উপনদী। দেখো লুনি হচ্ছে ভারতবর্ষে অবস্থিত। হ্যাঁ, এই নদীটা কি বলতো? এই নদীটাকে অন্তর্বাহিনী নদী বলা হয়, অর্থাৎ অপশন নাম্বার এই কিন্তু সঠিক। এবার কথা হচ্ছে অন্তর্বাহিনী নদী কাকে বলা হয়? যে সমস্ত নদী সাধারণত কোনো একটা দেশ বা কোনো একটা জায়গায় উৎপত্তি হয়ে সেই দেশেই কোনো জায়গা না কোনো জায়গায় কী করছে, সে সাধারণত মিশছে অন্য কোনো বড় জলাশয় হোক বা নদীতে। তো এই সমস্ত নদীগুলোকে আমরা অন্তর্বাহিনী নদী বলছি। আর আন্তর্জাতিক নদী বলতে কী বোঝাচ্ছে? যে সমস্ত নদী অনেকগুলো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ একটা না অনেকগুলো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেগুলোকে আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নদী বলবো। যেরকম রাইন নদীটা কিন্তু ইন্টারন্যাশনাল নদী হতে পারে। ওকে, এবার চলে আসছি দেখো নেক্সট, নিরক্ষীয় অঞ্চলের চিরসবুজ অরণ্য কী নামে পরিচিত? তো নিরক্ষীয় অঞ্চলের চিরসবুজ অরণ্যকে সেলভা বলা হয়। নেক্সট 7 নম্বর, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো এলব্রুস। নেক্সট, গঙ্গা নদী কোন সাগরে মিশেছে? এখানে দেখো গঙ্গা নদী কিন্তু বঙ্গোপসাগরে মিশেছে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল নদ। পশ্চিমবঙ্গের একটি উপত্যকার নাম হলো? পশ্চিমবঙ্গের একটি উপত্যকার নাম হবে দামোদর নদের গ্রস্ত উপত্যকা। নেক্সট, একটি পর্বতশ্রেণীর উদাহরণ হলো? একটি পর্বতশ্রেণীর উদাহরণ হবে হিমালয় পর্বতশ্রেণী। নেক্সট, ক্যানাডিয়ান শিল্ড মালভূমির অন্য একটি নাম, সেই অন্য একটি নাম হলো লরেন্সীয় মালভূমি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ। শ্বেত নীল নদ কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? দেখো বলছে শ্বেত নীল নদ কোন হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? সেটা হবে ভিক্টোরিয়া থেকে উৎপন্ন হয়েছে। পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বতটির নাম হলো আন্দিস। ওকে, এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, যে মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় তা হলো? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ওকে, আচ্ছা, এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক কথায় উত্তর দিতে হবে আমাদের। এগুলো 5টি প্রশ্ন, 5 নম্বর। 2-1 নম্বর, নদীর মধ্যপ্রবাহের কাজ কি? তো নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ হচ্ছে কি? বহন করা এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয় কাজ করা। তারপর 2 নম্বর, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরের নাম লেখো। উত্তর হবে দেখো হিথ্রো। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? হবে তিব্বত মালভূমি। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হবে দেখো ল্যাডোগা হ্রদ। নেক্সট, জিপিএস এর পুরো নাম কি? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। শূন্যস্থান পূরণ করো। জাপানের ফুজিয়ামা ড্যাশ জাতীয় পর্বত? জাপানের ফুজিয়ামা হলো আগ্নেয় পর্বত। আই আকৃতির গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। ড্যাশ
দেশকে নীল নদের দান বলা হয়। দেশটার নাম কি হবে? মিশর। মিশরকে কিন্তু নীল নদের দান বলা হয়। এরপরে 4 নম্বর প্রশ্নতে চলে আসছে আমরা। ভাগীরথী হুগলি হলো গঙ্গার ড্যাশ। কি হবে? এটা হলো প্রধান শাখা নদী। তার মানে ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। নেক্সট, ইউরোপ মহাদেশের বহু নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ অঞ্চলে। কোথায় উৎপত্তি হয়েছে? আল্পস পর্বতে, তাই না? সত্য মিথ্যা লেখো, যেটা সত্য তার পাশে সত্য, আর যেটা মিথ্যা তার পাশে আমাদের লিখতে হবে মিথ্যা। তাহলে 1 নম্বর, নীলনদ অববাহিকার প্রধান ফসল হলো তুলো। এটা কিন্তু একেবারে সত্য। অনেক বড় বড় সাইজের কিন্তু তুলো পাওয়া যায়, আর সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত তুলো হয়। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয়। এটাও ঠিক। ওকে, তারপর দেখো পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনের কোনো বদ্বীপ নেই। হ্যাঁ, অ্যামাজন নদীর কিন্তু কোনো বদ্বীপ নেই। এই ব্যাপারে কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন আসে যে অ্যামাজন নদীর বদ্বীপ নেই কেন? অনেক খরস্রোতা নদী, তাই না? প্রচুর জল প্রবাহিত হয়, তারপর সমুদ্রের ব্যাপারটা রয়েছে, এই কারণে কিন্তু ওখানে বদ্বীপ তেমন হয়নি। ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা 55টি। এটা কিন্তু মিথ্যা, কারণ দেশের সংখ্যা কিন্তু আমরা পড়েছিলাম ইউরোপে 56টি দেশ রয়েছে। তারপরে 5 নম্বর, দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি শহরকে হীরের শহর বলা হয়, অর্থাৎ ডায়মন্ড সিটি নামে পরিচিত। এটা কিন্তু সত্য। এরপর আসছে আমরা 2-এর যে প্রশ্নগুলো রয়েছে, দেখো 5-এ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নতে 2 মার্ক করে আছে, 4 দুগুণ 8 নম্বর। 1 নম্বর, নিত্যবাহী নদী কাকে বলা হয়? দেখো, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকবে, বরফ গোলা জল, তাদেরকে কিন্তু আমরা নিত্য প্রবাহ নদী বলবো। আর যে সমস্ত নদীতে সারা বছর জল থাকবে না, তাদেরকে আমরা অনিত্য প্রবাহ নদী বলবো। চলো এবার আমরা একটু পড়ে নেই নিত্যপ্রবাহ নদী। সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়, তার জলের উৎসই প্রায়শই বরফ গলা জল হয়। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদেরকে নিত্যপ্রবাহ নদী বলা হয়। তারপরে টেবিল ল্যান্ড কাকে বলা হয়? মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো হয়। উপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া হয়। এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট, ইউট্রিফিকেশন কাকে বলে? দেখো, সাবান ডিটারজেন্টের ফসফেট ক্ষারবদ্ধ পুকুর জলাশয়ের জলের সঙ্গে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ এবং জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রিফিকেশন বলে। অর্থাৎ এই যে সমস্ত জলাশয়গুলো রয়েছে, এগুলো দেখো মাঠে ঘাটে বিভিন্ন রকম সার, ওষুধ বা বিভিন্ন রকম ডিটারজেন্ট, মানুষ যেরকম জামা কাপড় ধোয় সেই ডিটারজেন্টগুলো বা বিভিন্ন পদার্থগুলো আলটিমেটলি বৃষ্টির জলের সাথে ধুচ্ছে বা ড্রেনের জলের সাথে যাচ্ছে, গিয়ে সেই জলাশয়তে গিয়ে পড়ছে। এবার সেখানে কি বলতো, প্রচুর পরিমাণে কি হয়, আগাছা, জঙ্গল যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবার এই যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে, এগুলো বেড়ে যাওয়ার ফলে কি হয় বলতো, বিওডি আর সিওডি বলে দুটো জিনিস আছে, আমরা উঁচু ক্লাসে পড়বো। বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি বলতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা অর্থাৎ অক্সিজেনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ঘাটতি বা কমে যাচ্ছে। এই কারণে মাছেদেরও তো অক্সিজেন আরও দরকার, তাই না? এক্ষেত্রে কী অক্সিজেন ব্যবহার করে তারা? জলে দ্রবীভূত অক্সিজেনকে কিন্তু তারা শরীরের মধ্যে নেয়, তাই না? এই ক্ষেত্রে অক্সিজেনের সাপ্লাই কিন্তু তাদের ঠিক মতো হচ্ছে না। এই কারণে মাছ বলো, অন্যান্য জলজ প্রাণী বলো, এদের কিন্তু বেঁচে থাকাটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এই যে জঙ্গলগুলো আছে, এগুলো একটা সময় কিন্তু কী হয় বলো তো, প্রচুর পরিমাণে বেড়ে যায়। যখন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তারপরে একটা সময় সেগুলো পচে যাচ্ছে, এই ঘটনাকে কিন্তু অ্যালগাম ব্লুম বলে। আমরা উচ্চ ক্লাসে গিয়ে এগুলো পড়বো। তারপরে দেখো, জলবিভাজিকা কাকে বলে? উত্তর হবে, উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ভূমির ডাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাকে আমরা জলবিভাজিকা বলবো। একদম সিম্পল কনসেপ্ট। তুমি চিন্তা করো, ধরো এরকম একটা পাহাড় রয়েছে, এখানে বৃষ্টি পড়ছে, তাহলে কিছু জল এদিকে চলে যাবে, আর কিছু জল হয়তো এখান থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে কিছু জল এদিকে চলে যাবে। তাহলে এই পাহাড়টা কী করছে, এই জলগুলোকে কিন্তু দুটো পার্টে ভাগ করে দিচ্ছে, একটা এই সাইডে চলে যাচ্ছে, একটা এই সাইডে চলে যাচ্ছে। এইটাকেই বলবো জলবিভাজিকা। কনসেপ্ট ক্লিয়ার হলো? নেক্সট চলে আসছে দেখো 6-তে, বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কত প্রকারেরও কী কী হয়? আগ্নেয় পর্বত কাকে বলে? দেখো, উৎপত্তি অনুযায়ী পর্বত কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, একটা স্তূপ পর্বত, একটা আগ্নেয় পর্বত। ওকে, আগ্নেয় পর্বত কি? অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথরে বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, তাকে বলবো আমরা আগ্নেয় পর্বত। বোল্ডার ভূমি কাকে বলে? বোল্ডার ভূমি আসলে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব রয়েছে। অর্থাৎ বাসস্থান বলো, কৃষিকাজ বলো বা অন্যান্য বিষয়। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডার যে উপসাগরে, অর্থাৎ যে উপসাগরটা রয়েছে সাগর, সেখানে বিশাল কী করছে, অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এই সব নিচু সমতল ভূমিকে বোল্ডার ভূমি বলে। নেক্সট, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য হলো, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয়,
প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর এবং দক্ষিণ মেরু বিন্দুতে গিয়ে মিশেছে। নেক্সট 4 নাম্বার, বায়ুর উচ্চচাপের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো লিখবো, উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়ে যায়, অর্থাৎ সংকুচিত হয়ে যাচ্ছে এক্ষেত্রে। 2 নম্বর, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। 3 নম্বর, শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া সেখানে থাকছে। এবার আসছে আমরা 5-এর প্রশ্ন, অর্থাৎ 7-এ যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটার জন্য 5 নম্বর করে রয়েছে। তো 7-এর 1 নম্বর, মাটি দূষণের কারণগুলি লেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমরা লিখবো যে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বৃক্ষযোজন করা হচ্ছে, যার ফলস্বরূপ মাটি দূষণ ঘটছে। কৃষিকাজ, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে, বেশি উৎপাদনের জন্য আমরা কী করছি, বিভিন্ন রকম রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত পরিমাণে আমরা কী করছি, ফসলে ব্যবহার করছি, এবং সেই সঙ্গে কিন্তু সেই মাটিটাও কিন্তু দূষিত হচ্ছে। তো এর ফলস্বরূপ মাটিতে থাকা ছোটো ছোটো প্রাণী যেগুলো আমাদের উপকার করে কৃষিকাজে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাটির গুণমানও কিন্তু নষ্ট হচ্ছে। যানবাহন, নগরায়নের ফলে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যানবাহন থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষণ ঘটছে এবং বায়ু দূষণ থেকে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকা দূষণ হচ্ছে। নেক্সট দেখো 2 নম্বর, শিল্প উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধির কারণে জনশিল্পজাত দ্রব্যের চাহিদা বাড়ছে, শিল্পজাত দ্রব্যের বর্জ্য মাটির উপরে পড়ছে এবং ভূগর্ভের জল দূষণ কিন্তু ঘটাচ্ছে, অর্থাৎ জলটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মাটির নিচে যে জলগুলো আছে সেগুলো কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 নম্বর, গৃহস্থালী, বাড়ি, বাজার, হাসপাতাল, শহরের আবর্জনার স্তূপে ভাইরাস, ব্যাকটেরিয়া জন্মায়, তাই না? এবার পচে যায় জিনিসপত্রগুলো, কেমন নোংরা হয়ে যায়, গন্ধ ছড়ায়, পোকা টোকা ঘুরে বেড়ায়, তাই না? এবং মাটি দূষণ কিন্তু এগুলো ঘটাচ্ছে, তাই না? এই সমস্ত পচা জিনিসপত্রগুলো মাটির সাথে মিশে মিশে ভাইরাস টাইরাস ইত্যাদি, ব্যাকটেরিয়া টেকটেরিয়া ইত্যাদি মাটিকে আলটিমেটলি দূষিত করছে। নেক্সট, মানব জীবনে পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। পর্বতের প্রভাব, উঁচু পার্বত্যের বরফগলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট 2 নম্বর, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, তার জন্য পর্বতটা কিন্তু খুব থাকা দরকার। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়া তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। যদি হিমালয় না থাকতো তাহলে ভারতবর্ষে কিন্তু অনেক ঠান্ডা পড়তো। এই হিমালয়ের জন্য কী করছে, সাইবেরিয়া থেকে যে ঠান্ডা বাতাসটা আছে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ভারতের টোটালটা ঢুকছে না, যে কারণে ভারত কিন্তু অনেকটাই ঠান্ডার থেকে বাঁচছে। 2 নম্বর, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠ পাওয়া যায়, বুঝতে পারলে তো? এই নরম কাঠের বনভূমি রয়েছে। 3 নম্বর, পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে অনেক সময় চাষবাসও করা হয়। তারপরে 8 নম্বরে দেখো বলেছে পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। তারপরে রয়েছে দেখো কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়, পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘর বাড়ির তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া হলো, তোমার যে কটা পয়েন্ট ভালো লাগে পড়বে, ওকে? আমি একটু বেশি করে দিলাম, তোমাদের বইতেই এগুলো রয়েছে, ওগুলোই দিলাম এখানে। এই নম্বরে দেখো বলেছে পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো, যে কারণে পর্যটন ক্ষেত্রে গড়ে ওঠে, যেমন দার্জিলিং আছে, উটি আছে, সিমলা, যেরকম আমরা পিকনিকের সময় কিন্তু অনেক সময় পাহাড়ে যাই বা পর্বতের দিকে যাচ্ছি ঘুরতে। এবার আমরা 3 নাম্বারটা পড়বো। দেখো, তুমি যদি দাদার ক্লাসে নতুন হও তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু টোটাল সিলেবাস কভার করবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, বইয়ের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই ব্যাপারে বইভিত্তিক সাজেশন সবই দেবো। তাই অবশ্যই দাদার ক্লাসরুমকে সাপোর্ট করবো, সাবস্ক্রাইব করো। আর দাদার ক্লাসরুমে কিন্তু প্রচুর পরিমাণে টপার অর্থাৎ হাই লেভেলের রেজাল্ট কিন্তু বের হয়, তাই অবশ্যই দাদার ক্লাসরুমে রেগুলার চোখ রেখো, মন দিয়ে পড়ো। হ্যাঁ, একটা বেটার রেজাল্ট কিন্তু তোমার করতে হবে, আমি কিন্তু তোমার কাছে এটাই আশা করি। সব থেকে টপ বা সেরা রেজাল্ট তোমার করতে হবে, তার জন্য যতটা পড়া দরকার পড়ো, আমি তোমার পাশে আছি, হেল্প করবো, ওকে? দেখো 3 নম্বরে বলেছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণ আলোচনা করো। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, তো পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ তোমাদের বইয়েরই দেখো, আমি এখানে স্টার করে রাখছি উন্নতির কারণ। নতুন পোল্ডার ভূমিগুলিতে জমি লবণতা কমানোর জন্য হে, ক্লেভার প্রভৃতির ঘাসের চাষ করা হয়। তার মানে হে, ক্লেভার কি, এগুলো হচ্ছে এক রকমের ঘাস, ওখানে চাষ করা কেন হয়, যেন লবণের পরিমাণটা কমে যায়। তাছাড়া গম, উট, জব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। যেখানে লবণমুক্ত হয়ে গেছে সেখানে কিন্তু আবার ভালো চাষ বলতে গম, উট, জব এগুলো চাষ করা হয়। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতি চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ জমিতে নানা রকমের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল এবং কম আলোযুক্ত অঞ্চলে গ্রিন হাউস বা কাচের ঘরে সবজি চাষ করা হয়। নেক্সট, পোল্ডার ভূমির শিল্প এবং পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। বক্র খালগুলি পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্র্যানিয়ান অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হ্যাগ এর কাছে খনিজ তেল পাওয়া যায়। অ্যামস্টারডাম, রটারডাম, গ্র্যানিয়াম, হার্লেম, লোভেন, ইজমুইডিন,
দি হেগ, ফ্ল্যাশিং, এগুলো কিন্তু সব বিখ্যাত বিখ্যাত শহর। হ্যাঁ, এই শহরগুলোতে বলেছে যে লোহা, ইস্পাত, পেট্রো রসায়ন, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া, প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্টার ভূমির জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর নাম কি? অ্যামস্টারডাম, যেটা নেদারল্যান্ডের রাজধানী বলা হয়। অনেক সময় শর্ট প্রশ্ন আসে, নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমরা বলবো অ্যামস্টারডাম। এবং বিখ্যাত বন্দর, হিরে কাটা এবং পালিশ শিল্পের জন্য অ্যামস্টারডাম কিন্তু পৃথিবী বিখ্যাত। এরপরে আটের প্রশ্ন দেখো, মানচিত্র অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আমাদের করতে হবে। সেই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে রয়েছে হিমালয় পর্বতমালা, সুয়েজ খাল, লন্ডন, গঙ্গা নদী, কৃষ্ণসাগর। তো ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, দেখো। এবং নতুন আরেকটি আমি আপডেট ভার্সন ভিডিও নিয়ে আসবো, যেখানে টোটাল ম্যাপ পয়েন্টিংগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি করিয়ে দেবো, যেগুলো পরীক্ষায় আসবে। ওকে, চলো, দাদার ক্লাসরুমে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আমি বিষয়ভিত্তিক যেটা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক এবং বই ভিত্তিক সাজেশন নিয়ে আসবো এবং প্রচুর মডেল কোশ্চেন সেট কিন্তু নিয়ে আসবো। তাই মন দিয়ে পড়াশোনা করো আর দাদার ক্লাসরুম রেগুলার দেখো। খুব ভালো থেকো।